তুমি কি চাও? সমুদ্রের দিকে চেয়ে প্রশ্ন করলো আবরার। এরপর ডাবের পানি খেতে লাগলো, হয়তো উত্তরের অপেক্ষায় আছে। বাতাসে কানের পাশে উঠতে থাকা অবাধ্য চুলগুলো কানের পেছনে গুজে দিয়ে ফারহা শান্তভাবে বলল, আপনি যেটা চাইবেন। আর কিছু না বলে চুপচাপ উঠে হাঁটা ধরল আবরার। ফারহা বসে থেকে অবস্থায় চেয়ে রইল আবরারের চলে যাওয়ার দিকে। চুলগুলো আবারও উড়ে মুখের ওপর এসে পড়ছে। ভাগ্যটা এত নিষ্ঠুর কেন? কেন এভাবে এসব এলোমেলো করে দিল? এমন করে তো কিছুই চাইনি। যদি এটা একটা দুঃস্বপ্ন হতো। ভাবতে ভাবতে আইরিন এসে হাত ধরে টেনে তোলে তাকে। সবাই ওদিকে আনন্দ করছে আর ফারহা আলাদা বসে আছে। এটা হয়তো ভালো দেখাচ্ছিল না মোটেও। আইরিন মুচকি হেসে বলল, ব্যাপার কি? আমার কাছে কি কিছু লুকাচ্ছিস তোরা? ফারহা হাঁটতে হাঁটতে বলল, কোন ব্যাপারে? এখন কিছুই বুঝতে পারছো না তাই না? ঘুরতে আসার পর ছিনতাই হওয়া, তাও আবার দুজন একই সাথে কোথাও হারিয়ে যাওয়া, আবার এতক্ষণ ডাব হাতে দুইজন সমুদ্রের পাশে বসে আড্ডা দেওয়া। আসলে ভাইয়া তো এত কাহিনী করার মানুষ না, তাই ব্যাপারটা একটু সন্দেহ হচ্ছে আমার। এমন না তো যে তোরা ডুবে ডুবে জল খাচ্ছিস আর আমরা ওপর থেকে নৌকা চালিয়ে গেলাম, কিছু খেয়ালই করিনি? ফারহা কিছু না বলে কিছুক্ষণ চুপ করে বিরক্তি নিয়ে বলল, তোর মাথায় কি এসব চিন্তা ছাড়া আর কিছুই আসে না? হা হা, আমার মাথায় সব সময় সিক্রেট ও গভীর চিন্তা ভাবনাগুলোই আসে। সো আই অ্যাম প্রাউড অফ মাই মাথা। মাথা না, হেড হবে। হ্যাঁ, তুই আসলে বোকা। ফানের মাঝে সিরিয়াস হয়ে যাস। আচ্ছা চল, সবার সাথে মিশে যাই, দেখবি বিষণ্ণ মন মুহূর্তেই ভালো হয়ে যাবে। কেউ সমুদ্রের বাড়ি চড়ে ফুটবল খেলছে, আবার বিশাল একজন পানিতে লাফালাফি করছে, আর কেউ ছবি তুলতে ব্যস্ত, আর কয়েকজন গোল করে বসেছে মাঝখানে। রাজীব গিটার হাতে গানের সুর ধরল। মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। এই সাগর পারে আইসা আমার মাতাল মাতাল লাগে, এই রূপ দেখিয়া মন পিঞ্জিরায় সুখের পঙ্খী ডাকে। ফারহা একটা বিরক্তি নিয়ে বিড়বিড় করে বলল, প্রচুর সুখের পঙ্খী। গতকাল থেকে শুধু দুঃখের পঙ্খীরাই মহাকাশ জুড়ে রাজত্ব করে বেড়াচ্ছে। হয়তো ছোট্ট রাজ্যটা ভালোভাবেই দখল করেছে তারা, আর আবরার নামক পরাজিত রাজাটা পালিয়ে না গেলেই হয়। রাজ্য জয় করে সুখ নিয়ে ফিরে এলে কি খুব ক্ষতি হবে? 2 দিনের ট্যুর শেষ হলে রাতে ঢাকার উদ্দেশ্যে রওনা দিল সবাই। শেষ রাত, তাই হইচই উল্লাসে কারোরই ঘুম হয়নি বাসে। সকালে ঢাকা এসে নামলে ব্যাগ নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দেয় সবাই। বাড়িতে এসে কলিং বেল চেপে কাঁধে ব্যাগ নিয়ে কিছুক্ষণ অপেক্ষা করে ফারহা। এরপর ফারদিন ঘুম কাতর চোখে এসে দরজা খুলে দেয়। ফারহাকে দেখেই হাত ধরে একপাশে নিয়ে গিয়ে বলল, সাবধানে রুমে গিয়ে দরজা লাগিয়ে বসে থাক, আমি তোর জন্য নাস্তা নিয়ে আসছি। মা খুব রেগে আছে তোর ওপর, ওদেরকে অনেক কষ্টে রাজি করিয়ে তোকে সবার সাথে পাঠালাম, আর তুই গিয়েই ওখানে একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেললি। আজ সামনে পেলে কি যে হয় আল্লাহ জানে। তুই রুমে গিয়ে বসে থাক, নাস্তা করে চুপচাপ ঘুমাবি, দরজা খুলবি না। বিষয়টা সামলে নিব আমি, আজ কোথাও যাব না। ফারহা চোখ বড় বড় করে বলল, এতটা রেগে আছে তো রাখবে না? তোর যদি কিছু হয়ে যেত? এটা নিয়ে কোনো টেনশন ছিল না তারা, এখন ওদের সামনে পড়লেই গালের ওপর কয়েকটা পড়বে। তাই আর কথা না বাড়িয়ে চুপচাপ রুমে চলে গেল ফারহা। কিন্তু আজ সারাদিন এমন কোনো বিষয় চোখে পড়েনি ফারহার। ওকে দিয়ে রুম থেকে বের হয়ে দেখে সবই স্বাভাবিক। মা তাকে দেখেও খুব স্বাভাবিক আচরণ করছে, দেখে মনেই হচ্ছে না যে তারা রেগে আছে। ফারহাও সব স্বাভাবিকভাবে নিয়ে দুপুরের খাওয়া দাওয়া করে চুপচাপ রুমে গিয়ে বসে রইল। গত 2 দিন ধরে ঘটে যাওয়া কাহিনীটা বারবার চোখের সামনে ভেসে আসছে। যতই ভাবছে ততই বুকের ভেতরটায় ধুকধুক করে শব্দ বেড়েই চলছে। সে এখন ম্যারিড, নিজেকেই বিশ্বাস করতে পারছে না আজ। মনে হচ্ছে দুঃস্বপ্নে ঘটে যাওয়া একটা কাহিনী এটা, যা ঘুম ফুরালেই হারিয়ে যাবে। সন্ধ্যার পর মা রুমে এলো গোলাপি একটা শাড়ি নিয়ে, বলল দ্রুত এটা পরে নিতে। ফারহা একটু অবাক হয়ে প্রশ্ন করলো, এই অসময়ে শাড়ি পরবে কেন মা? তার মা করা হবে বলল, পড়তে বলেছি পরবি, আর বেশি সাজবি না, কারণ ছেলেপক্ষ বলেছে মেকআপহীন ন্যাচারাল সাজে তোকে দেখবে। ফারহা এবার উঠে দাঁড়িয়ে বলল, ছেলেপক্ষ মানে? ছেলেপক্ষ মানে কি তাও এখন তোকে বুঝিয়ে বলতে হবে? কয়দিন আগে সম্বন্ধ এসেছিল যে ছেলের, ওই ছেলের বাবা তোকে দেখতে আসবে। ফারহার বুকের ভেতর ধুপ ধুপ শব্দটা বেড়েই চলেছে। কাবা গলায় মাকে বলল, কিন্তু মা, আমি এসবের জন্য মোটেও প্রস্তুত না। আর তুমি এমন করছো কেন? ওই দিন না বললে আমি যেমনটা চাই তেমনটাই হবে? হ্যাঁ বলেছি, আর এখনো বলছি, তুই যখন চাইবি তখনই বিয়ে হবে। কিন্তু আজ তো তারা আসবে শুধু তোকে দেখতে। তাড়াতাড়ি শাড়ি পরে রেডি হয়ে নে, ওরা এখনই চলে আসবে, আর তোকে দেখেই চলে যাবে, বেশিক্ষণ থাকবে না। বলেই শাড়িটা রেখে রুম থেকে বেরিয়ে গেল মা। ফারহা অবাক চোখে তাকিয়ে আছে মায়ের দিকে। ট্যুর থেকে আসার পর সারাদিন তাহলে এই কারণে কিছু বলেনি? সে আদৌ বুঝে উঠতে পারছে না তার সাথে কি ঘটতে চলেছে। একটা মেয়ের স্বামী থাকা অবস্থায় আরেকটা বিয়ে নিয়ে উঠে পড়ে লাগলো সবাই, অথচ চুপচাপ দেখে যাওয়া ছাড়া কিছুই করতে পারছে না সে। এই নিয়ে কিছু বলতে পারতো যদি আবরার ঠিক থাকতো, কিন্তু সে নিজেই তো ফারহাকে চায় না, তাহলে বলেই বা কি লাভ? আগে আবরারের বিষয়টা ক্লিয়ার করতে হবে। 2 দিন পার হয়ে গেল। কলিং বেল বাজতে দরজা খুলে দিল ফারহার মা। দেখে বাইরে ফারদিনের সাথে আবরার দাঁড়িয়ে আছে। ফারদিন ভেতরে এসে একটু হেসে দিয়ে বলল, আবরারকে দেখলাম আজ নিজে থেকে আমাদের এলাকায় এসে ঘুরঘুর করছে। দেখা করার জন্য সবসময় আমাকেই তার এলাকায় যেতে হয়, ওকে ডেকেও এখানে আনা যায় না তেমন। আজ দেখছি নিজের থেকেই এসেছে, তাই আর ছাড়াছাড়ি নেই, সোজা বাসায় নিয়ে এলাম।
খুব ভালো করেছিস, আসো বাবা ভেতরে আসো। আবরার একটু হেসে সালাম দিয়ে ভেতরে প্রবেশ করলো। মা তাদের দুইজনকে সোফায় বসিয়ে ফারহার রুমে গিয়ে বলল, তোর স্যার এসেছে, ছেলেটা তেমন আসেও না এই বাড়িতে, তাড়াতাড়ি নাস্তা বানাতে হেল্প কর আমায়। ফারহা বসা থেকে এসে বলল, কোন স্যার? ফারদিনের বন্ধু আবরার। মুহূর্তে বসা থেকে লাফ দিয়ে উঠে বসলো ফারহা। আমতা আমতা করে বলতে লাগলো, উনি কেন এসেছেন মা? কিছু বলছিল মাকে? ফারহার চোখে মুখে ভয় স্পষ্ট। তার মা প্রতি উত্তরে বলল, বন্ধুর বাসায় বন্ধু আসতে পারে না? আবরার নাকি এদিকটাই এসেছিল, তাই ফারদিন বাসায় নিয়ে এলো। কিন্তু তোকে হুট করে এমন নার্ভাস দেখাচ্ছে কেন? ফারহা নিজেকে একটু স্বাভাবিক করার চেষ্টা করে একটু হেসে বলল, কই না তো, উনি তো আমাদের বাসায় আসে না, তাই আর কি। আচ্ছা এখন কিচেনে আয়। আবরারের সাথে কথা বলছিল ফারদিনের মা। হঠাৎ বাসায় এলে যেমনটা কথা হয় তেমনই স্বাভাবিক, তবুও ফারহার মনের ভয়টা দূরে যাচ্ছে না। নাস্তা তৈরি শেষে তা নামাতেই বেখেয়ালিভাবে হাতে তেলের একটু ছিটকা পড়তেই সূচক শব্দ করে ওঠে সে। মা এখান থেকে উঠে বলে, কিরে ফারুক, কি হয়েছে? না মা, কিছু হয়নি। ফারদিন মায়ের কাছে গিয়ে বলল, কয়দিন পর সে অন্য বাড়ির বউ হয়ে চলে যাবে, আর এখন তুমি তাকে এত খাটাচ্ছ? আরে তাই তো ভালো করে কাজকর্ম শিখাচ্ছি, যাতে অন্যের বাড়িতে গিয়ে কথা শুনতে না হয়। আবরার একটু অবাক হয়ে বলল, কয়দিন পর অন্যের বাড়ি মানে? ফারহার বিয়ের কথা বলছেন আন্টি? সে একটু হেসে বলল, হ্যাঁ বাবা, মোটামুটি সবই ঠিকঠাক আছে, পরীক্ষার পর কথাবার্তা আগাবে আর কি। গত পরশু দেখতে এসে ওরা পছন্দ করে আংটি পরিয়ে দিয়ে গিয়েছে। তখনই নাস্তা নিয়ে ওদের সামনে এসে তা রাখলো ফারহা। আবরার নিশ্চুপ হয়ে ফারহার বাম হাতের দিকে তাকিয়ে থাকলো। এরপর ফারহার মুখের দিকে তাকাতেই ফারহা হাতটা লুকিয়ে মাথা নিচু করে চুপচাপ চলে গেল সেখান থেকে। পাশ থেকে আন্টি বলল, নাও বাবা শুরু করো। আবরার ভদ্রতার খাতিরে দুই একটা মুখে নিয়ে কিছুক্ষণ নিশ্চুপ হয়ে বসে রইল। এরপর ফারদিনকে ফিসফিস করে বলল, প্রচুর মাথা ব্যথা করছে দোস্ত, আর কিছুক্ষণ এখানে থাকলে মনে হয় আমি এখানেই মাথা ঘুরে পড়ে যাব। ফারদিন তাকে ধরে বলল, হুট করে আবার মাথা ব্যথা শুরু হলো কেন? আর খুব বেশি ব্যথা করছে? আমার এখনই বাসায় যেতে হবে। পাগল নাকি তুই যে তোকে এই অবস্থায় যেতে দেব? প্রয়োজনে আজ এখানেই থাকবি তুই। পাশ থেকে মাও বলল, ফারদিন ঠিকই বলেছে বাবা, আজ এখানেই থেকে যাও তুমি। মন খারাপ করবেন না আন্টি, বাসায় টেনশন করবে খুব, ওদেরকে বলে আসিনি, আরেকদিন আসলে তখন থাকবো। মাথা ব্যথার কারণটা নিয়ে আর জোর করেনি কেউ। বিদায় নিয়ে ঘর থেকে বের হয়ে যায় সে। একটা গাড়ি ডেকে ফারদিনকে বলল, আচ্ছা তুই বাসায় চলে যা, আমি একাই যেতে পারবো, প্রবলেম হবে না। তোকে বাসা অবধি এগিয়ে দিয়ে আসি? না দোস্ত থ্যাঙ্কস, যেতে পারবো আমি। প্রায় বাসার কাছাকাছি আসার পর রাস্তায় নেমে গেল আবরার। দোকান থেকে একটা ঠান্ডা স্প্রিট নিয়ে বড় ব্রিজটার পাশে গিয়ে দাঁড়ায় একা। স্প্রিট বের করছে আর ফোনটা বের করলো সে। ওই দিন চট্টগ্রাম থেকে ফিরে আসার পর পরিচিত এক উকিলের নাম্বার নিয়েছিল সে। যতবারই তাদের এই বিচ্ছেদের ব্যাপারে কথা বলার জন্য ফোন দিতে যাবে ততবারই দেয়নি। অজানা এক কারণে ফোনটার দিকে তাকিয়ে থেকে আবার ফোনটা রেখে দিত। কিন্তু আজ আর পারছে না, ফারহার বিয়ে ঠিক হয়ে গেছে অলরেডি। নিজেকে সামলে নিয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে ওই নাম্বারটায় কল দেয় আবরার। আসসালামু আলাইকুম আঙ্কেল। জি ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? আঙ্কেল আমি আবরার। ও আচ্ছা, নাম্বার চেঞ্জ করেছো নাকি? জি আঙ্কেল, আগের ফোনটা চুরি হয়ে গিয়েছে। আপনার সাথে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়ে কথা বলতে চাইছিলাম, আপনার কি সময় হবে? হ্যাঁ, আমার অফিসে চলে আসো। আচ্ছা, আর আঙ্কেল বিষয়টা খুবই সিক্রেট, তাই কেউ যেন না থাকে, তাই সময় চাইলাম। আমি চাই না এসব বিষয় আমি আর আপনি ছাড়া কেউ জানুক। আমি এসেই আপনাকে সব বলছি। আচ্ছা আসো, তারপর শুনবো। ঠিক আছে আঙ্কেল, ধন্যবাদ।